আমি এর আগে যে ভিডিওটা ইন্ট্রোডাকশন ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে 22 তারিখের পর আবার ক্লাস নেব, কিন্তু এই মুহূর্তে বেশ কিছু স্টুডেন্টের রিকোয়েস্টে আমি আজকে একটু ক্লাস আর একটা নিচ্ছি। 12 তারিখ অ্যাকাউন্টসের পরীক্ষা আছে থার্ড সেমিস্টারে। থার্ড সেমিস্টার আমরা জানি এমসিকিউ বেস, 40টা কোশ্চেন আসবে, 40টা আমাদের অ্যান্সার করতে হবে। এবার সেখানে কিছু প্রবলেম থাকে যেগুলো সলভ করে অ্যান্সারটা বার করতে হয়। আমি আজকের এখন সেই সময়টা নেই তোমাদের সঙ্গে এই 40টা কোশ্চেন কীভাবে কি আলোচনা করব সেই বিষয়টা এখন সময়টা নেই, তোমাদেরও সময় নেই, কারণ এখন যে পড়াটা এতদিন করেছো সেটাকে রিভাইজ করতে হবে, রিভাইজ করে পরীক্ষা দিতে হবে। কিন্তু যেগুলো প্রবলেম আছে সেগুলোকে কীভাবে ছোট করে সলভ করে তার অ্যান্সারটা বার করা যায়, তার আমি কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে আজকে আলোচনা করছি যাতে পরীক্ষা গিয়ে সুবিধা হয়। যেটুকু দেখা যাচ্ছে বা যেটুকু বুঝছি প্রায় 7 থেকে 8 নম্বরের কিন্তু এই প্রবলেম বেস কিছু কোশ্চেন আসবে, যেগুলো কিন্তু তোমাদের করতে হবে। সেগুলো করতে গেলে তোমাদের কি করতে হবে, প্রবলেমটাকে সলভ করে তোমার অ্যান্সারটা জানতে হবে। এমনি তুম করে অ্যান্সারটা টিক মেরে দিলে হবে না। সেই কারণেই প্রবলেম বেস যে কোশ্চেনগুলো আছে তার কিছুটা আমি আলোচনা করছি। 7-8টা কোশ্চেন তোমাদের সব মিলিয়ে আসবে। তোমরা ভালোভাবেই জানো পার্টনারশিপ থেকে থাকে 15 নাম্বার, কোম্পানি থেকে থাকবে 10 নম্বরের কোশ্চেন, আর পরে হচ্ছে রেশিও অ্যানালাইসিসের ওই দিকের যে চ্যাপ্টারটা থেকে থাকবে হচ্ছে আমার 15 নাম্বার। তাহলে আমি প্রবলেম বেস যে কোশ্চেন আছে কিছুটা আলোচনা করছি, আশা করছি এগুলোর মধ্যে বেশ কিছু কমনও তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওটা একটু দীর্ঘ হবে, কেউ স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা সবাই দেখো। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, বেল আইকনটা একটু প্রেস করো, কারণ পরবর্তী সময় যে সমস্ত ভিডিও যাবে তোমরা তার নোটিফিকেশানটা পেয়ে যাবে। এবার আসছি আমি কিভাবে প্রবলেমগুলোকে কিভাবে সলভ করবে সেটা দেখানোর জন্য। আচ্ছা, এবার আসি অঙ্কে। যেমন একটা অঙ্ক আছে যেটা প্রবলেম, এখানে যেটা আমি অঙ্কটা দিয়েছি ইন্টারেস্ট অ্যান্ড ড্রয়িংসের ক্যালকুলেশন। আমরা আগেও করেছি ইন্টারেস্ট অ্যান্ড ড্রয়িংসের ক্যালকুলেশন, আমি স্কুলে যখন পড়িয়েছি, তোমরাও যেখানে পড়েছো বা যেখানে স্কুলের টিচাররা ওনারাও করিয়েছে, ব্যাপারটা সবটাই হয়েছে। আমিও একটু চাইছি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিতে। এখানে দেখো যে অঙ্কটা আমি দিয়েছি এটা ইন্টারেস্টটা সম্বন্ধে, এটা যেটা দেওয়া আছে 3 ভাবে অঙ্কটাকে দেওয়া আছে। আমি একটা অঙ্কে করে সেটা টোটাল অ্যামাউন্টটা বার করতে দিয়েছি, কিন্তু এটাকে ভেঙে ভেঙে 3টে অঙ্ক হতে পারে। আর আশা করি এত বড়টা দেবে না, 3টে ভেঙেই দেবে, দিলে যে কোনো একটা দেবে। কি আছে এখানে, প্রথমে আসি পি উইথড্র ₹1,500 পার মান্থ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ মান্থ। এখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, বিগিনিং অফ দ্য ইচ মান্থ। নেক্সট কি বলছে, কিউ উইথড্রন 1,250 পার মান্থ অ্যাট দ্য মিডিল অফ দ্য ইচ মান্থ। নেক্সট কি বলছে, are withdrawn at the ₹1,000 per month at the end of the each month. এই 3টে কথা, বিগিনিং অফ দ্য ইচ মান্থ, মিডিল অফ দ্য ইচ মান্থ, এন্ড অফ দ্য ইচ মান্থ, ইন্টারেস্টটা কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। এবার আমাকে লাস্ট অঙ্কটা আমার কি চাওয়া আছে, দেয়ার চার্জ ইন্টারেস্ট অ্যান্ড ড্রয়িংস অ্যাট দ্য রেট অফ 12% পার অ্যানাম, পুরো বছরে 12% ইন্টারেস্ট। টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অফ ড্রয়িংস ইজ, টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্টটা কী হবে, 4টে অপশান আছে, 2730, 2830, 2037, নান অফ দিস। তাহলে এটা আমরা কীভাবে সলভ করব? এই অঙ্কটা আমরা যখনই পাবো ফার্স্ট আমাকে কি করতে হবে, পি এরটা যদি আমরা বার করি, পি কি বলছে 1000 পার মান্থ, 1500 পার মান্থ। তাহলে 1500 পার মান্থ, ইয়ারলি কনভার্ট করো, তাহলে কত, 12 দিয়ে গুণ, 12 মান্থে গুণ হলো। নেক্সট কি আছে, ইন্টারেস্ট রেটটা কত আছে, 12%, তাহলে ইন্টু 12%। এবার আগে যেমন ক্যালকুলেটার ইউজ ছিল, এটা 12% দিলে ক্যালকুলেটার হয়ে যেত, সমস্যা ছিল না। কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা সমস্যা একটা আছে। এটাকে 12% আমরা ছোটোবেলা দিয়ে শিখে আসছি যে পার্সেন্টেজ যদি তুলতে হয়, শতকরা যদি তুলতে হয়, তাহলে নিচে কত দিতে হয়, 100 দিতে হয়। তাহলে 12% হলো ইন্টু, এবার এটা ইয়ারলি ক্যালকুলেশন হলো ইন্টারেস্ট, কিন্তু আমায় কি বলেছে এখানে কথাটা, বিগিনিং অফ দ্য ইচ মান্থ। তাহলে বিগিনিং অফ দ্য ইচ মান্থ হলে সেই ক্যালকুলেশনটা হবে
6.5 মাসে, তার মানে 6.5/12। ওকে, তাহলে পি এর ক্ষেত্রে ইন্টারেস্টটা হবে 1500 টাকা পার মান্থ ইন্টু 12 ইয়ারলি, তার উপর 12%। কত মাসে? 6, যেহেতু বিগিনিং অফ দ্য ইচ মান্থ বলছে 6.5/12। এবার এটার ক্যালকুলেশন আমি পরে আসছি। তাহলে কিউর ক্ষেত্রে কি হবে? সেম অ্যাজ যাই আমি, এর ড্রয়িংসটা কত? 1250। তাহলে 1250 একইভাবে ইন্টু কি পার মান্থ, এটা 12 দিয়ে গুণ 12, ইন্টু কি 12%, তার মানে 12/100। কিন্তু এখানে কথাটা কি বলা আছে? মিডিল অফ দ্য ইচ মান্থ। তাহলে তখন না, তাহলে 6.5 হচ্ছে না, তখন তাহলে কি হচ্ছে? 6/12। ঠিক আছে, ডিফারেন্সটা বোঝা গেল। ক্যালকুলেশনটা হিসাব মতন একই হলো। এটার ক্ষেত্রে হয়ে গেল, যেহেতু বিগিনিং অফ দ্য ইচ মান্থ আছে 6.5/12, এটার ক্ষেত্রে যেহেতু মিডিল অফ দ্য ইচ মান্থ আছে তার মানে 6/12 হলো। এবার কি হচ্ছে? আর এর ক্ষেত্রে কি হচ্ছে? আর কত করে তুলছে পার মান্থ? 1000। তাহলে 1000 ইন্টু 12, এটারও একইভাবে 12% মানে 12/100 ইন্টু, এটা যেহেতু কথাটা কি আছে এন্ড অফ ইচ মান্থ, তাহলে ক্যালকুলেশনটা হবে কি? 5.5/12। ওকে, এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, এটা তো দেখলে বিগিনিং অফ দ্য ইচ মান্থ, মিডিল অফ দ্য ইচ মান্থ, এন্ড অফ দ্য ইচ মান্থ। অনেক ক্ষেত্রে ড্রয়িংসের কথা বলা থাকে যে ইয়ারলি ড্রয়িংসটা কত হয়েছে, কিন্তু সময়ের কথা উল্লেখ থাকে না। তখনও মনে রাখতে হবে মিডিল অফ দ্য ইচ মান্থের মতন 6 মাসের চার্জ করতে হবে, 6/12। আর যদি সময় উল্লেখ থাকে কোনো অঙ্কে, তাহলে যে ক মাসের ক্যালকুলেশন হবে সেই ক মাসের ক্যালকুলেশন আমাকে করতে হবে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশনে যাই, তাহলে কি হচ্ছে? আমি ক্যালকুলেশনটা একটু ভেঙে করে দিচ্ছি। প্রথম অঙ্ক একটু ক্যালকুলেশনটা ভেঙে করে দেওয়া দরকার, কারণ তোমাদের হাতেই করতে হবে ক্যালকুলেশনটা, ক্যালকুলেটরটা নেই। আমরা ছোটোবেলায় লিখেছি পয়েন্ট তুলতে গেলে নিচে একটা 10 দিয়ে দিতে, একের পর একটা শূন্য। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো? এই একটা 12 কেটে গেল। ঠিক আছে, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য আমার কেটে গেল। এখানে কি হচ্ছে? 5-13 কাটছে, 5-13 65, আর 5-2 10। ঠিক আছে, তাহলে এটা আর হিসাব মতন হ্যাঁ কাটছে, এই 2টা আবার কেটে যাচ্ছে 6। ঠিক আছে, তাহলে গুণটা কি দাঁড়াচ্ছে? 15 ইন্টু 6 ইন্টু 13। এটা করলে বেরোবে 1170, এটা ক্যালকুলেশন করলে বেরোবে 900, আর এটা ক্যালকুলেশন করে বেরোবে 660। তাহলে আমার কি চেয়েছিল? তাহলে আমি আলাদা আলাদা করে বুঝতে পারলাম যে বিগিনিং অফ দ্য ইচ মান্থ হলে কীভাবে ক্যালকুলেশন হয়। ক্যালকুলেশনের চেঞ্জটা শুধু এই জায়গাটায় 6.5/12, মিডিলে গেলে 6/12, এন্ডে গেলে 5.5/12 করলে তাহলে আমার টোটাল ক্যালকুলেশনটা এটা চলে এলো। এবার আমাকে কি চেয়েছিল? এখানে কি চেয়েছিল? দেয়ার চার্জ ইন্টারেস্ট 12% বলছে, আমার চাইছে কি টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অফ ড্রয়িংস, টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস বার করতে হবে। 4টে অপশান দেওয়া আছে। তাহলে আমি এটাকে যদি আমি টোটাল করে দিই, ঠিক আছে, তাহলে আমার কি বেরোচ্ছে? 2730। তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হলো? এ। ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্ষেত্রে এইভাবে আমার ক্যালকুলেশনটা হয়। আরও একবার বলে দিই, যদি ইয়ারলি ড্রয়িংসটা দেওয়া থাকে, সময়ের কথা উল্লেখ না থাকে, তাহলেও কিন্তু মিডিল অফ দ্য ইচ মান্থের মতন 6/12 ক্যালকুলেশন হবে। আর যদি সময় উল্লেখ থাকে, সেক্ষেত্রে ক মাসের ড্রয়িংস হয়েছে সেই হিসাবে আমার ইন্টারেস্টটা ক্যালকুলেশন। যদি 3 মাসের থাকে তাহলে 3 মাসের হবে, যে বছরের শেষে 3 মাস আগে সে টাকা তুলেছে তাহলে 3 মাসের হবে, 6 মাসের থাকলে 6 মাসে, 9 মাসের থাকলে 9 মাসে, এইভাবে ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্যালকুলেশনটা হয়। আচ্ছা, পার্টনারশিপে আর একটা আমি কমিশনের একটা ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট জিনিস, ছোটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু মাথায় রাখতে হবে। বলছে পার্টনারশিপ ফার্ম আর্ন নেট প্রফিট 2,10,000 and partners are entitled to get commission 5% of net profit after charging such commission। এখানে এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন।
এটার উপর ক্যালকুলেশনটা চেঞ্জ হবে। এটা এমনও বলা থাকতে পারতো গেট কমিশন অ্যাট দ্য রেট অফ 5% নেট প্রফিট দ্য অ্যামাউন্ট অফ পার্টনার্স কমিশন, তাহলে ব্যাপারটা একরকম হতো। যদি আফটার চার্জিং কথা না থাকে বিফোর চার্জিং হতো তাহলে একভাবে ক্যালকুলেশনটা হতো, কিন্তু যখন আফটার চার্জিং সাচ কমিশন বলে দিয়েছে তাহলে এর কমিশনটা কিভাবে ক্যালকুলেশন হবে, এইভাবে হবে ক্যালকুলেশনটা কমিশনটা। তাহলে কমিশনটা কি হবে, ছিল কত অ্যামাউন্টটা 2,10,000 ইন্টু 5% বলেছে। যদি আফটার কথাটা না থাকতো, আফটার চার্জিং না থাকতো, যদি বিফোর চার্জিং থাকতো বা যদি কিছুই না থাকতো, এই লাইনটাই থাকতো না, তাহলে কিন্তু এটা জাস্ট 5% ছিল, 5% চার্জ হতো। তার মানে 5% চার্জ হলে কি দাঁড়াতো, 5/100 চার্জ হতো। কিন্তু যেহেতু এখানে আফটার চার্জিং সার্চ কমিশন করেছে তার মানে এই 5/100টা হবে না, হবে না, 5/100টা হবে না। তাহলে যখনই আফটার চার্জিং সার্চ কমিশন বলেছে তাহলে কি করতে হবে, 5/100টা হবে না, আমি কেটে দিচ্ছি, 5/100টা হচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে 5/105। এটা যেহেতু 5% আছে বলে, এটা যদি 10% দিত তাহলে কি করতাম 10/110 করতাম। এটা যদি 20% দিত তাহলে 20/120 হতো। তার মানে রেট বাই রেট প্লাস প্রিন্সিপাল। যদি এই আফটার চার্জিং কথা, আফটার চার্জিং এর এই কথাটা থাকে, আফটার চার্জিং সার্চ কমিশন, তাহলে যেহেতু আফটার চার্জিং সার্চ কমিশন বলেছে তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে 5/105, মানে 5টা হচ্ছে রেট বাই রেট প্লাস প্রিন্সিপাল, প্রিন্সিপালটা 100, তার মানে 5 প্লাস 100 105। তাহলে এটাকে যদি আমরা যদি ক্যালকুলেশনে যাই তাহলে আমাদের কত হচ্ছে, এটা ক্যালকুলেশনে গিয়ে এটা দুবারে কাটছে, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার কত দাঁড়াচ্ছে 10,000। তাহলে আমার এখানে অ্যান্সারটা কোনটা হবে 10,000। তাহলে এইটাই মাথায় খেয়াল রাখার বিষয়, যদি আফটার চার্জিং দেয় তাহলে রেটটা কিন্তু এইভাবে ক্যালকুলেশন হবে। 5% দিলে 5/105, 10% দিলে 10/110, 20% দিলে 20/120, এইভাবে ক্যালকুলেশন হবে। জাস্ট এই সোজা জিনিস একটা, কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জায়গাটা এই অঙ্কটা আসতে পারে, সেই জন্য এটা আমি দেখিয়ে দিলাম, এইটা এইভাবে করতে হবে। যদি আফটার চার্জিং না দিত তাহলে 5/100 ধরে ক্যালকুলেশন হয়, উত্তরটা বেরিয়ে যেত আমাদের, ঠিক আছে। তাহলে এটা ছিল। আচ্ছা, ড্রয়িংসের ইন্টারেস্টের আগের অঙ্কটায় যেমন দেখলাম ড্রয়িংসের ইন্টারেস্টটা কীভাবে ক্যালকুলেশন করা যায়, ড্রয়িংসটা দেওয়া ছিল, ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেশন করতে হয়েছিল। এখানে অঙ্কটা একটু ভিন্ন রকম। ভিন্ন রকমটা কি, এখানে অঙ্কটা পড়ছি, আমি পড়ে বলছি, ইন্টারেস্ট অন ড্রয়িংসটা দেওয়া আছে, মান্থলি ড্রয়িংসটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, মানে ড্রয়িংসটা এখানে মিসিং আছে, মিসিং ফিগার ড্রয়িংসটা আমাকে বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে করব, বলছে এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার, এক্স ড্র এ ফিক্সড অ্যামাউন্ট, ফিক্সড অ্যামাউন্ট মানে যেটা তুলছে প্রতি মাসে সেম ফিক্সড অ্যামাউন্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ মান্থ, প্রত্যেক মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট তুলছে মাসের প্রথমে, বিগিনিং অফ দ্য ইচ মান্থ। ইন্টারেস্ট ইজ চার্জ 8% পার অ্যানাম, ইন্টারেস্ট রেটটা কত 8% পার অ্যানাম। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে বছরের শেষে, ইন্টারেস্ট ড্রয়িংস অফ এক্স ওয়াজ 2,600, ড্রয়িংসের ইন্টারেস্টটা হয়েছে, ইন্টারেস্ট অন ড্রয়িংসটা হয়েছে 2,600 টাকা। আগের অঙ্কটা যেমন আমার ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কত হয়েছে বের করতে বলেছে, এখানে আমার ইন্টারেস্ট অন ড্রয়িংসটা বলে দিয়েছে কত ইন্টারেস্ট অন ড্রয়িংসটা, ইন্টারেস্টটা কত হয়েছে আমায় বলে দিয়েছে ড্রয়িংসের। আমাকে এখানে কি করতে হবে, ড্রয়িংসটা বার করতে হবে। কি বলছে, হোয়াট উইল বি দ্য মান্থলি ড্রয়িংস মেড বাই এক্স, তাহলে মাসে কত করে ড্রয়িংস করেছে সেটা আমাকে বার করতে হবে। খুব সহজ জিনিস, একটু মাথা খাটালেই হয়ে যাবে। কিভাবে করবো আমি অঙ্কটা, একদম ইকুয়েশনের মতো করে নিয়ে চলে যাব, নিলে একদম সুন্দরভাবে অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে। আমরা যদি আগের অঙ্কগুলোয় ভাবি, যেভাবে ক্যালকুলেশনটা এসেছিলাম, ইন্টারেস্ট অন ড্রয়িংসের যখন ক্যালকুলেশন করেছিলাম আমরা কি করেছিলাম, ড্রয়িংসের যে মান্থলি অ্যামাউন্টটা হয়েছিল সেটা লিখেছিলাম, এখানে সেটা দেওয়া নেই, তাহলে আমি এখানে ড্রয়িংস কথাটাই লিখলাম। ড্রয়িংস এটা পার মান্থের ড্রয়িংস, তাহলে ড্রয়িংসটা যদি পার মান্থ হয় তাহলে ইয়ারলি কনভার্ট করতে গেলে কি করতে হবে, 12 দিয়ে গুণ, 1 বছরের হলো।
ড্রয়িংসের ইন্টারেস্ট রেটটা কত দিয়েছে আমার 8%, তাহলে 8/100। ওকে, এখানে ক্রাইটেরিয়াটা কি দিয়েছে, ড্রয়িংসটা কখন হচ্ছে, বিগিনিং অফ দ্য ইচ মান্থ। তাহলে আমরা জানি বিগিনিং অফ দ্য ইচ মান্থ হলে আগের অঙ্কে শিখে এলাম 6.5 মাসের চার্জ করতে হয়, তাহলে 6.5/12। তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, আমার ড্রয়িংসের যদি কোনো অ্যামাউন্ট থাকতো, তাহলে এইটাকে আমি ক্যালকুলেশন করলে যেটা পেতাম সেটা কি ছিল, ইন্টারেস্ট অন ড্রয়িংস। সেই ইন্টারেস্ট অন ড্রয়িংসটা এখানে কত বলে দিয়েছে, 2600 টাকা। তাহলে অবভিয়াসলি আমি এইটা সমান সমান 2600 টাকা লিখতেই পারি, পারি কি না? অবশ্যই পারি। কারণ কি, আমরা এখানে ড্রয়িংসের ইন্টারেস্টটা দেখেছি, ড্রয়িংসের পার মান্থ ড্রয়িংস কত, এটা লামসাম একটা অ্যামাউন্ট আছে, তার উপর 12%, এই 12% সরি বলছি 12 মান্থ, পুরো বছর হলো 8% ইন্টারেস্ট, তাহলে 8/100। আর বিগিনিং অফ দ্য ইচ মান্থ বলেছে মানে 6.5/12, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস হচ্ছে, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস কত, 2600। তাহলে জাস্ট এবার এটাকে আমরা ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশনে তাহলে আমার এখানে ড্রয়িংসটা পড়ে রইলো, একে একে রেখে দিয়ে একা একা এখানে ছেড়ে পাশে চলে যাই, একে একা ছেড়ে রাখছি, এখন ছেড়ে রেখে তাহলে আমি 2600, ও পাশে আছে 2600। তাহলে আমরা যে ইকুয়েশনে যেটা জানি, ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়, তাহলে 100 আর 12, এটা কি আছে, ভাগ আছে, তাহলে এটা চলে যাবে আমার গুণ হয়ে উপরে। ওকে, আর এখানে 12, 8 আর 6.5, এটা কি আছে, চলে আসছে এখানে ভাগ হয়ে 12 × 8 × 6.5। ঠিক আছে, এখানে তাহলে একটা পয়েন্ট আমি তুলে দিই, এখানে একটা 10 গুণ করে নিই, হলো। তাহলে আমার কি দাঁড়িয়ে গেল, এই 12টা কেটে গেল। ঠিক আছে, এটা 5 2 10 কেটে গেল, এটা 5 2 10 কেটে গেল, তাহলে এটা 13 কেটে গেল, 5 13 65 হয়ে গেল। 13 দিয়ে যদি আমি 2600টাকে কাটি, তাহলে এটা হয়ে গেল 200। আর এখানে 2 দিয়ে এটা কত হলো, 4 4 দুগুণ 8, আর 4 25 100, তাহলে 25 দুগুণে কি হচ্ছে, এটা 50, দুটো শূন্য। তাহলে ড্রয়িংসের আমার কত বেরিয়ে গেল, এই অ্যামাউন্টটা 5000 পার মান্থ। তাহলে আমার অ্যান্সারটা কী দেওয়া হলো, ডি এর অ্যান্সার 5000। এবার কাটাকুটিটা আমি যেভাবে করেছি সেভাবে না করলে, যার যেটা সুবিধা হবে সেইভাবে করতে হবে। আমি আমার মতো করে কেটেছি, তোমরা তোমাদের মতন কেটে নেবে, কিন্তু অ্যান্সারটা হবে, ডি এর অ্যান্সারটা 5000 টাকা। তাহলে এইভাবে যদি আমার ড্রয়িংসের ফিগারও যদি আননোন থাকে, তাহলে এইভাবে কিন্তু হিসাব করে, সহজে হিসাব করে বের করে নিতে পারবো। আচ্ছা, ইন্টারেস্ট অন ড্রয়িংসের তো এই বিষয়টা দেখালাম। এবার এখানে যে একটা আসি গুডউইলের ব্যাপারে, ওখান থেকেও আসে ছোট ছোট প্রশ্ন, কিন্তু এটা প্রবলেমটা সলভ করে তাহলে অ্যান্সারটা আমার করতে হয়। সেটা গুডউইলে একটা অঙ্ক বেছেছি, সেটা কি, অ্যাভারেজ প্রফিট ইজ ₹15,000, দ্য ভ্যালু অফ গুডউইল বেস অন 2 year পারচেস অফ সুপার প্রফিট 18,000। সুপার প্রফিট 2 year পারচেসে মানে গুডউইলের ভ্যালুটা, এটা কিন্তু সুপার প্রফিটের ভ্যালু না, এটা কিন্তু খেয়াল করতে হবে, যেটা গুডউইলের ভ্যালু হচ্ছে 18,000, সেটা সুপার প্রফিটের 2 year পারচেস মানে সুপার প্রফিটের দ্বিগুণ। তা নর্মাল প্রফিট আমার কত, এটা আমাকে বলেছে। এবার এখানে আমি দেখছি অ্যাভারেজ প্রফিটটা দেওয়া আছে, সুপার প্রফিটটা এখান থেকে বার করা যাবে, আমাকে এখানে নর্মাল প্রফিটটা বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি তিনটেকে নিয়ে, মানে অ্যাভারেজ প্রফিট, সুপার প্রফিট, নর্মাল প্রফিটকে নিয়ে যদি একটা ইকুয়েশনে আসি, যে ফর্মুলাটা আমরা জানি, সেটা কি জানি আমরা, সেটা আমরা জানি যে সুপার প্রফিট ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। ঠিক আছে, তাহলে আমি এখানে অ্যাভারেজ প্রফিট কত জানি, এখানে আছে 15,000, মাইনাস নর্মাল প্রফিটটাকে আমাকে বার করতে হবে। তাহলে নর্মাল প্রফিটটাকে ইকুয়েশন আমরা রাখি। তাহলে আমি সুপার প্রফিটটা যদি জানতে পাই, তাহলে আমি নর্মাল প্রফিটটা পেয়ে যাব। তাহলে এখান থেকে সুপার প্রফিটটা জানা যাচ্ছে কিভাবে, সুপার প্রফিটটা কি বলেছে, গুডউইল বলেছে 2 year পারচেস অফ সুপার প্রফিট, তাহলে গুডউইল কত, 18,000, তাহলে সুপার প্রফিট কত হওয়া উচিত,
গুডউইলটা বলেছে সুপার প্রফিটে 2 years পারচেস মানে দুগুণ, তাহলে সুপার প্রফিট হওয়া উচিত কি 18,000 ডিভাইডেড 2 মানে 9,000, এটা হচ্ছে আমার সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিটটা আমি পেয়ে গেলাম 9,000। তাহলে সুপার প্রফিটটা আমি যদি এখানে 9,000 বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, ইকুয়েশনটাকে যদি সলভ করি নর্মাল প্রফিটটাকে আমি পাশে নিয়ে চলে আসি, নর্মাল প্রফিট ইকুয়াল টু কি বেরোবে 15,000 মাইনাস 9,000 ইকুয়াল টু রুপিস 6,000। তাহলে সুপার প্রফিট আমার নর্মাল প্রফিটটা তাহলে কি বেরোলো 6,000। আমার এখানে অপশান ছিল কি 6,000, 12,000, 24,000 নান অফ দিস, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 6,000। আশা করি বিষয়টা বোঝা গেছে। তাহলে এইভাবে আমাকে এই প্রশ্নগুলো সলভ করে অ্যান্সারটা বার করতে হবে। আচ্ছা, গুডউইলের ওই অঙ্কটা হলো, গুডউইলের আর একটা অঙ্ক নিয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আগেরটাও যেমন ইম্পর্টেন্ট ছিল এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, আসার খুব চান্স আছে। বলেছে ইফ অ্যাভারেজ প্রফিট রুপিস 3 lakhs, অ্যাভারেজ প্রফিট দেওয়া রয়েছে 3 লাখ, নর্মাল রেট অফ রিটার্ন ইজ 12%, নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে 12%, দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল এমপ্লয়েড ইজ 22 lakhs, ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া আছে 22 লাখ টাকা। বলছে দেন দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার কি মেথড, ক্যাপিটালাইজেশন মেথড। এটা আলাদা একটা গুডউইলের ফর্মুলা আছে, সেই ফর্মুলা আমি পরে আসছি, আগে এখানে যেগুলো বার করতে হবে সেগুলো আমাকে ফার্স্ট করতে হবে। প্রথম এখানে অ্যাভারেজ প্রফিট আমার দেওয়া আছে, আর ক্যাপিটালাইজ মেথডে গুডউইল যেটা বের করতে হয় তার ফর্মুলা হচ্ছে সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন। পরে সেটা আমি লিখে দিচ্ছি, আমি বলে দিলাম প্রথমে সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে সেক্ষেত্রে আমাকে সুপার প্রফিট বার করতে হবে, সুপার প্রফিট এখানে দেওয়া নেই আর নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে। তাহলে সুপার প্রফিট বার করতে গেলে যেহেতু এখানে অ্যাভারেজ প্রফিট দেওয়া আছে তাহলে আমাকে নর্মাল প্রফিট বার করতে হবে, নর্মাল প্রফিট না বার করলে আমি সুপার প্রফিট বার করতে পারবো না। তাহলে এখান থেকে আমি নর্মাল প্রফিটটা কিভাবে বার করব, নর্মাল প্রফিট ইকুয়াল টু এখানে হবে, এটা পরীক্ষার খাতায় এখন তো আমার এমসিকিউ বেস, এত লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের যাতে ফর্মুলাগুলো জানানোর জন্য আমি এতটা লিখে করছি। পরীক্ষার খাতায় তো আলাদা করে রাফ মানে কি কোশ্চেন পেপারের মধ্যে রাফ করতে হবে, এমসিকিউটা শুধু জমা দিতে হবে, সেক্ষেত্রে পুরোপুরি একদম ডিটেলসে ক্যালকুলেশনটা না করলেও হবে, নিজেদের সুবিধার্থে যেভাবে করা যায় সেভাবে করলেই হবে। কিন্তু আমি এটা লিখে লিখে দেখাচ্ছি ফর্মুলাটা কীভাবে বিষয়টা আসে। তাহলে নর্মাল প্রফিট সমান সমান এখানে আমার কি হবে, নর্মাল প্রফিট হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড এখানে কত ছিল আমার 22 লাখ, আর নর্মাল রেট অফ রিটার্ন ছিল আমার 12%, তার মানে 12/100। এটা যদি আমি আসি তাহলে 2,64,000, এটা আমার বেরোলো নর্মাল প্রফিট। তাহলে নর্মাল প্রফিট যখন বেরিয়েছে আগের অঙ্কটার মতনই আমি সুপার প্রফিটটা বার করিনি। সুপার প্রফিটটা কি করে বার করব, সুপার প্রফিট ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। সুপার প্রফিট ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, আমরা আগের অঙ্কটাতেও পেলাম। তাহলে এখানে অ্যাভারেজ প্রফিট কত দেওয়া আছে 3 লাখ, নর্মাল প্রফিট আমার কত বেরোলো 2,64,000, তাহলে সমান সমান হচ্ছে 36,000। 36,000টা আমার কি বেরোলো, সুপার প্রফিট বেরোলো। এখানে সুপার প্রফিটটা বের করা কিন্তু আমার আসল উদ্দেশ্য না, এখানে সুপার প্রফিটটা দিয়ে আমাকে গুডউইলটাকে বার করতে হবে। অনেক সময় এই অঙ্কটায় এইটা হয়তো ভ্যালু অফ গুডউইল না চেয়ে সুপার প্রফিট পর্যন্তও চাইতে পারে, তাহলে আমার এখানে অ্যান্সারটা হয়ে গেল 36,000। কিন্তু এখানে আমার যেটা চেয়েছে গুডউইল, তাহলে ভ্যালু অফ গুডউইলটা আমাকে বার করতে হবে।
তাহলে ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু হবে সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন, তাহলে সুপার প্রফিট কত 36,000 আর নর্মাল রেট অফ রিটার্ন কত 12%। এখানে বিষয়টা একটু বোঝা গেছে, এখানে আমি কি 12% বসাবো। এবার আমি যদি পার্সেন্টেজটা, আমাকে তো ক্যালকুলেশনটা হাতে করতে হবে, এমনি যদি ক্যালকুলেটর হতো 36,000 বাই 12% করে অ্যান্সারটা বেরিয়ে আসতো, কিন্তু তা না, আমি পার্সেন্টেজটা না বসিয়ে পার্সেন্টেজ যদি 100টা বসাই, এসব মতন কি এটা উল্টে গিয়ে 100টা কী হয়ে যাচ্ছে, এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 100টা থাকছে না, উল্টে যাচ্ছে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত বেরোবে, 3 লাখ। তাহলে আমার এখানে অ্যান্সার কী ছিল, 2 লাখ, 2,50,000, 3 লাখ, 3,50,000। তাহলে আমার কোন অ্যান্সারটা ঠিক, এইটা 3 লাখ। তাহলে যদি আমাকে ক্যাপিটালাইজ মেথডে করতে পারে, ক্যাপিটালাইজেশন মেথডে, তাহলে কিন্তু আমাকে এই ফর্মুলাটাকে ইউজ করে এইভাবে করতে হবে। যদি এখানে গুডউইল পর্যন্ত না যেতে হতো, যদি আমার সুপার প্রফিট যেতে হতো, তাহলে আমার 36,000 সুপার প্রফিট হয়ে যেত। এইভাবে অঙ্কটা দিতে পারে। কিছু পার্টনারশিপে করলাম, কিছু গুডউইল দু একটা দেখলাম, 7-8টা টোটাল আসবে। এখন তো অত সময় নেই, কিছুটা মাথায় দিয়ে দিচ্ছি যাতে এই টাইপের এলে করা যায়। যেমন এখানে যে আমি যে নাম্বারগুলো দিচ্ছি, যে সংখ্যাগুলো দিচ্ছি, সেগুলো হয়তো নাও আসতে পারে, কিন্তু এই টাইপের এলে যাতে করা যায়, সুবিধা হয়, তার জন্য করিয়ে দেওয়া। বিশেষ করে এখানে যে অঙ্কটা আছে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই ধরনের একটা অঙ্ক কিন্তু আসে। কারেন্ট রেশিও বলেছে 5:1, ওয়ার্কিং ক্যাপিটাল 2,40,000, কারেন্ট লাইবিলিটিস কি আমায় বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দুটো পার্ট করে নিই অঙ্কটার। ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আছে, ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস, সিএ ফর কারেন্ট অ্যাসেট, সিএল ফর কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস সমান হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এটা একটা ফর্মুলা আছে, আমরা জানি এটা ওয়ার্কিং ক্যাপিটাল। এটা একটা দেওয়া আছে। আর একদিকে কি দেওয়া আছে, কারেন্ট রেশিও 5:3। তাহলে কারেন্ট রেশিও ইকুয়াল টু আছে 5:3। তাহলে কারেন্ট রেশিও সমান আমরা কি জানি ফর্মুলা, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। তাহলে সমান সমান আমরা লিখতে পারি 5/3। তাহলে এখানে তাহলে কি বেরোচ্ছে, 5CL, বা 5CL করব না, আমি এটা করব 3CA ইকুয়াল টু 5CL। তাহলে CA সমান সমান কি দাঁড়ালো, 5CL/3, তাই তো। এটা ক্রস গুণ করলাম, 3CA ইকুয়াল টু 5CL। তাহলে CA সমান সমান কি হলো, 5CL/3। এবার এই CA ইকুয়াল টু কি দাঁড়িয়েছে, 5CL/3। এটা নিয়ে এসে আমি এখানে পুট করি, তাহলে আমি CA এর জায়গায় কি লিখতে পারি, 5CL/3, আর CLটা যেমন আছে থাক। আর ওয়ার্কিং ক্যাপিটাল আমার কত দিয়েছে, 2,40,000। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশনে যাই, তাহলে এলসিএম করলে কত দাঁড়াচ্ছে, 3। তাহলে এখানে থাকছে 5CL, আর এটা 3 ওখানে গুণ হয়ে যাচ্ছে, 3CL ইকুয়াল টু 2,40,000। তাহলে একবারে আমি যদি করি CL সমান সমান, তাহলে আমি কি লিখতে পারি, এই 3টা ডিভাইড আছে, 3টা তাহলে আমি 2,40,000-এর সঙ্গে ইন্টু করে দিই 3। আর এখানে 5CL থেকে কি হচ্ছে, 3CL বাদ যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে 2, তাই তো। তাহলে নিচে চলে গেল 2, তাহলে এটা 12 কাটছে, তাহলে কত অ্যান্সার হচ্ছে আমার, 3,60,000। তাহলে আমায় কি বার করতে দিয়েছিল এখানে,
কারেন্ট লাইবিলিটিস মানে সিএলটা અહીંયા বার করতে দিয়েছে, তা সিএলটা কত হয়েছে 3,60,000। তাহলে কারেন্ট লাইবিলিটিসটা আমার এখানে অপশান কি কি ছিল, 6 লাখ ছিল, 4,80,000 ছিল, 3,60,000 ছিল, নান অফ দিস ছিল। তাহলে আমার এখানকার অ্যান্সারটা কত বেরোলো 3,60,000। তাহলে এই ধরনের অঙ্ক এলে তাহলে খুব সহজে এটা সলভ করা যাবে আশা করছি। সংখ্যাটা হয়তো পরিবর্তিত থাকবে, কিন্তু সংখ্যাটা পরিবর্তিত থাকলে আমার নিয়মটা যদি এইভাবে করা যায় তাহলে অঙ্কটা আমরা কিন্তু সহজেই সলভ করে নিতে পারবো। আচ্ছা, রেশিওর আর একটা অঙ্ক দেখছি, আর একটা অন্যরকম অঙ্ক। ওই ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস দিয়েই একটা ওয়ার্কিং ক্যাপিটাল, ওই ধরনেরই অঙ্ক। একটু বুদ্ধি খাটার অঙ্ক, খুব সহজ অঙ্ক, একটু বুদ্ধি খাটাতে হবে। বলছে তার টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে 60,000, কারেন্ট লায়াবিলিটিস বলে দিয়েছে 80,000, টোটাল অ্যাসেট আর 6 lakhs, টোটাল অ্যাসেট হচ্ছে 6 লাখ। বলছে দ্য ভ্যালু অফ নন কারেন্ট অ্যাসেট উইল বি কত, নন কারেন্ট অ্যাসেট কত। এবার খেয়াল রাখতে হবে নন কারেন্ট অ্যাসেট বলেছে, মানে এখানে নন কারেন্ট অ্যাসেট চেয়েছে, আর এখানে আর একটা কথা বলেছে টোটাল অ্যাসেটের ভ্যালুটা আমার বলে দিয়েছে। তাহলে টোটাল অ্যাসেট মানে কি, এখানে কারেন্ট অ্যাসেটও আছে, নন কারেন্ট অ্যাসেটও আছে। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে যেমন একটা পড়ে ফিক্সড অ্যাসেটটা পড়ে নন কারেন্ট অ্যাসেটের মধ্যে। তাহলে টোটাল অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেটও আছে, নন কারেন্ট অ্যাসেট আছে। তাহলে আমি এখান থেকে যদি কারেন্ট অ্যাসেটটা বার করতে পারি, তাহলে আমি টোটাল অ্যাসেট থেকে কারেন্ট অ্যাসেটটা যদি বাদ দিয়ে দিই, তাহলেই নন কারেন্ট অ্যাসেট বেরিয়ে যাবে। তাহলে কারেন্ট অ্যাসেট বের করার জন্য আমায় দিয়ে দিয়েছে, কিছু তো দিয়ে দেবে, না তো আমি সলভ করতে পারবো না। কি দেওয়া রয়েছে, কারেন্ট অ্যাসেট বের করার জন্য আমার ওয়ার্কিং ক্যাপিটাল বলা আছে 60,000। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু আছে 60,000। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি জানি আমি, আমরা আগের অঙ্কটাতেও করলাম, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস ইকুয়াল টু তাহলে 60,000। কারেন্ট অ্যাসেট আমার জানা নেই, কারেন্ট লায়াবিলিটিস এখানে আমার কত দেওয়া আছে 80,000 ইকুয়াল টু হচ্ছে 60,000। তাহলে সুতরাং কারেন্ট অ্যাসেট কি দাঁড়িয়ে গেল 60,000 প্লাস 80,000, তার মানে 1,40,000। তাহলে কারেন্ট অ্যাসেট বেরিয়ে গেছে আমার 1,40,000। তাহলে এক্ষেত্রে আমার কি চেয়েছে, নন কারেন্ট অ্যাসেট চেয়েছে, কারেন্ট অ্যাসেট পেয়ে গেছি, এদিকে আমার টোটাল অ্যাসেট দেওয়া আছে। তাহলে টোটাল অ্যাসেট থেকে আমি যদি কারেন্ট অ্যাসেটটাকে বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা নন কারেন্ট অ্যাসেট। তাহলে নন কারেন্ট অ্যাসেট তাহলে আমার কি দাঁড়াচ্ছে, নন কারেন্ট অ্যাসেট টোটাল অ্যাসেট কত আমার 6 লাখ টাকা, তার থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি কারেন্ট অ্যাসেটে কত বেরিয়েছে আমার 1,40,000 টাকা। তাহলে এটা আমাকে বাদ দিয়ে দিলে কত হচ্ছে 4,60,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমার 4টে অপশান ছিল। কি কি অপশান ছিল, 6 লাখ ছিল, 1,40,000 ছিল, 5,20,000 ছিল, 4,60,000। তাহলে আমার অ্যান্সারটা কী হবে 4,60,000 টাকা। খুব ছোট অঙ্ক, খুব সোজা অঙ্ক, একটু বুঝতে পারলেই করা যাবে। আচ্ছা, রেশিওর আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এমনি অঙ্ক কিন্তু খুব দেয়। এবছর নতুন সিলেবাস হলো, আগেও তো এটা পুরনো সিলেবাসে রেশিও ছিল। ছোট কোশ্চেন 1 নম্বরের কোশ্চেন কিন্তু এই ধরনের অঙ্ক আসতো, যার জন্য আশা করা যায় এবারও এই ধরনের কোশ্চেন আসবে। ক্যাশ সেলস বলেছে 40% অফ ক্রেডিট সেলস, টোটাল সেলস বলেছে 2,80,000, দেন ক্যাশ সেলস ইজ, ক্যাশ সেলসটা কত। এখানে ক্যাশ সেলসটা কত চেয়েছে, এখানে ক্যাশ সেলসের সঙ্গে ক্রেডিট সেলসও কত চাইতে পারত, এটা আর একটা অঙ্ক হতে পারতো। দেন ক্রেডিট সেলস ইকুয়াল টু কত, ক্রেডিট সেলস ইকুয়াল টু কত, এটাও আসতে পারতো। ক্যাশ সেলস কত চাইতে পারতো, ক্রেডিট সেলসও কত চাইতেই পারতো। তাহলে আমাকে যেটা অঙ্কটা চাইছে আমি সেই বেসেই করি, ক্যাশ সেলসটা কত, মাঝখানে আমি দেখিয়ে দিচ্ছি ক্রেডিট সেলসটাও কীভাবে বেরিয়ে যাচ্ছে এখান থেকে। যেটা বলেছে ক্যাশ সেলস 40% অফ ক্রেডিট সেলস, টোটাল সেলস 2,80,000। আমরা একটা জিনিস কি জানি, টোটাল সেলস ক্যাশ সেলসের সঙ্গে যদি আমরা ক্রেডিট সেলকে যোগ করি,
সেইটা হয়ে যায় টোটাল সেলস। ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস ইকুয়াল টু হচ্ছে আমার টোটাল সেলস। তাহলে অঙ্কে কি আছে, আমাকে টোটাল সেলস দেওয়া আছে, আমি তাহলে ইকুয়াল টু টোটাল সেলসের জায়গায় আমি 2,80,000 বসিয়ে নিলাম টোটাল সেলসের জায়গায়। ক্যাশ সেলস আর ক্রেডিট সেলস এবার কি করব, এখানে বলছে ক্যাশ সেলস 40% অফ ক্রেডিট সেলস। ক্যাশ সেলস কার উপর 40%? ক্রেডিট সেলসের উপর। তাহলে আমি এখানে ক্রেডিট সেলসটাকে এক্স ধরে নিই, ক্রেডিট সেলস এক্স। তাহলে ক্যাশ সেলস কত? ক্রেডিট সেলসের উপর 40%, তাহলে এক্স এর উপর 40%। ঠিক বললাম তো? ক্যাশ সেলস বলছে ক্রেডিট সেলসের উপর 40%, ক্রেডিট সেলসকে আমরা ধরে নিয়েছি এক্স। তাহলে ক্যাশ সেলস কত হবে? ক্রেডিট সেলসের উপর 40%, ক্রেডিট সেলস কত? এক্স, তার উপর 40%। তাহলে দুটো যোগফল সমান হচ্ছে 2,80,000, 2,80,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা ছোট করে নিয়ে একটু, 2 2 4, 5 2 10। তাহলে এটা এলসিএম করলে কত দাঁড়িয়ে যাচ্ছে? 5। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 2x প্লাস এই এক্সের সঙ্গে 5টা গুণ হবে, 5 ইকুয়াল টু 2,80,000। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 2,80,000 ইন্টু 5টা ভাগ ছিল, কি হলো? গুণ হয়ে গেল। আর এখানে 2 + 5 কত? 7। এখানে তাহলে চলে এলো আমার 7। তাহলে এটা যদি আমি কাটি 4 সাথে 28, তাহলে 2 লাখ টাকা। তাহলে এক্ষেত্রে যদি আমাকে ক্রেডিট সেলসটা অ্যান্সার চাইতো, যদি ক্রেডিট সেলসটা অ্যান্সার চাইতো যে ক্রেডিট সেল কত, তাহলে আমার এখানে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যেত এই 2 লাখ টাকাটা। মানে এটা হতো আমার ক্রেডিট সেলস, এইটা যদি অ্যান্সার চাইতো এটা হতো। কিন্তু আমাকে এখানে ক্রেডিট সেল অ্যান্সারটা চাইনি, আমাকে কি চাইছে? ক্যাশ সেলস। তাহলে ক্রেডিট সেলস যদি আমার 2 লাখ টাকা বেরিয়ে যায়, তাহলে ক্যাশ সেলসটা কি হবে? টোটাল সেলস ছিল আমার 2,80,000 টাকা, তার থেকে আমি ক্যাশ সেলসের 2 লাখ টাকা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে ক্যাশ সেলস আমার কত বেরিয়ে গেল? 80,000 টাকা। তাহলে অ্যাজ পার কোশ্চেন আমায় চেয়েছে ক্যাশ সেলস কত, তাহলে অ্যাজ পার কোশ্চেন আমি বলতে পারি ক্যাশ সেলস হচ্ছে 1 লাখ, 80,000, মানে এর অ্যান্সারটা এটা বেরিয়ে যাবে আমার ক্যাশ সেলস। তাহলে একটা অঙ্ক দিয়ে দুটোভাবেই প্রশ্নটা আসতে পারে, ক্যাশ সেলসও বের করতে বলতে পারে, ক্রেডিট সেলসও বের করতে হতে পারে। ক্রেডিট সেলস বের করলে এখানে গিয়ে শেষ, এই পার্টটা আর আমার করার প্রয়োজন নেই, আমার 2 লাখ টাকা অ্যান্সারটা বেরিয়ে যেত ক্রেডিট সেলে। যেহেতু ক্যাশ সেলসটা চেয়েছে, তাহলে আমি টোটাল সেলস থেকে ক্যাশ সেলসটা বাদ দিয়ে দিলাম, যেটা পেয়ে গেলাম সেটা হয়ে যাচ্ছে আমার ক্রেডিট সেলস। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু কালকে মানে নেক্সট পরীক্ষার জন্য অবশ্যই দেখে যাবে, আশা করছি কিছু অঙ্ক পাবে। হয়তো যে সংখ্যাগুলো দিয়ে আমি করেছি সেই সংখ্যাগুলো এখানে থাকবে না, কিন্তু সংখ্যাগুলো পরিবর্তন হবে, কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু 100% আসবে। আচ্ছা, রেশিও নিয়ে আর একটা অঙ্ক নিয়ে আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বহুবার এসছে অঙ্কটা, খুব ছোট্ট অঙ্ক কিন্তু এসছে, একটু প্র্যাকটিস করে যাওয়া দরকার। যাদের করা আছে আরেকবারও দেখে নাও না হোক। বলছে ক্রেডিট টার্নওভার রেশিও 8, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। মানে এটা অ্যাভারেজ ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ডটা চেয়েছে। এই অঙ্কটা জাস্ট ক্রেডিটার্সটাকে চেঞ্জ করে ডেটার্স টার্নওভার রেশিও দিয়ে দিতে পারতো, অ্যাভারেজ ডেটার্স পেমেন্ট পিরিয়ডও চাইতে পারত, একই রকমই হতো, শুধু ডেটার্সের জায়গায় ক্রেডিটার্স কথাটা শুধু চেঞ্জ হয়ে যেত। তাহলে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড যে ফর্মুলাটা আছে আমরা আগে সেটা লিখি। তাহলে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ডের যে ফর্মুলাটা হচ্ছে এটা ক্রেডিটার্সের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে 365 days or 12 month by
ক্রেডিটর্স টার্নওভার রেশিও। এটা হচ্ছে ফর্মুলা। এবার ডেটাসের ক্ষেত্রে এটা কি হতো, একটা অঙ্ক আমি ডেটাসেটটা বলে দিচ্ছি। এখানে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড যদি ডেটাসের বেরোতো, উপরের জিনিসটা একই থাকতো 365 ডেজ বা 12 মান্থ, শুধু নিচে এখানে ক্রেডিটার্সের জায়গায় ডেটাস টার্নওভার রেশিও হতো। তাহলে সেক্ষেত্রে এখানে অঙ্কেও কিন্তু আমরা এখানে যেমন ক্রেডিটার্স টার্নওভার রেশিও দিয়েছে, ওখানে তাহলে আমাকে ডেটাস টার্নওভার রেশিও দিত। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমার এমসিকিউ পেপার এই সুবিধাটা আমার আছে, বা এমসিকিউ পেপার না থাকলে সেটাতে আমি তখন আমার মতন করতে পারতাম, কিন্তু এখানে কি ব্যাপারটা দেখতে হবে, এখানে 365 ডেজ বা 12 মান্থ আছে। তাহলে আমি ডেটাকে ইউজ করবো এই ফর্মুলায়, না মান্থটাকে ইউজ করবো? যে কোনো একটাকে ইউজ করতে হবে আমার। তাহলে সেক্ষেত্রে এখানে দেখছি সবকটা যে অ্যান্সারের যে অপশান আছে সবকটাতে মান্থ আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে 365 ডেজটা আমরা আর ইউজ করবো না, তাহলে এখানে আমরা কি ইউজ করবো, মান্থটাকে ইউজ করবো। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, 12 মান্থ ডিভাইডেড ক্রেডিটার্স টার্নওভার রেশিও। ক্রেডিটার্স টার্নওভার রেশিও আমার কত, 8। তাহলে 12 মান্থ ডিভাইডেড 8, তাহলে এটা দাঁড়িয়ে যাচ্ছে 1.5 or 1.5 মান্থ। তাহলে আমার সুন্দর করে অ্যান্সার চলে এলো। আমার 4টে অপশান ছিল, তাহলে আমার এখানে কি দেখতে পাচ্ছি আমরা, কোন অপশানটা আমাদের ঠিক, আমাদের কোন অপশানটা ঠিক, ডি এর অপশানটা ঠিক। তাহলে এটাকেই যদি আমি আবারও বলে দিচ্ছি, এটাকে যদি ডেটাস ধরে দেওয়া হতো তাহলে কিন্তু একই ফর্মুলায় যেত, শুধু এখানে ক্রেডিটার্সের জায়গায় ডেটাস টার্নওভার রেশিও হয়ে যেত, আর এই অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড মানে ডেটাসের বেরোতো। তাহলে এই ক্রেডিটার্সটা করে দিচ্ছি। এক্ষেত্রে যদি কোনো ডেটার্সের অঙ্ক আমার এসে থাকে, আশা করছি আমরা করতে পারবো। আর এক্ষেত্রে আমাকে বললাম অপশানটা দেখে নিতে হবে, অ্যান্সারটা ডেতে আছে না মান্থে আছে, সেই হিসাবে মান্থ বা ডেকে আমাকে নিতে হবে। যদি ডেতে অ্যান্সার থাকতো আমি ডে ধরে করতাম, 365 দিন ধরে করতাম, আর যেহেতু এই অঙ্কটায় মান্থে আছে সেই জন্য অ্যান্সারটা আমি মান্থ ধরে করলাম। আচ্ছা, আর একটা অঙ্ক নিয়ে এসেছি, খুব সহজ অঙ্ক, একটু বুদ্ধি খাটালি হয়ে যাবে। বলছে টোটাল সেলস অ্যান্ড ক্যাশ সেলস অফ এ কনসার্ন রুপিস 6 lakhs and 40,000 রেসপেক্টিভলি। মানে টোটাল সেলসটা হচ্ছে 6 lakhs আর ক্যাশ সেলসটা হচ্ছে 40,000। এবার আমাকে এখানে কি বার করতে বলেছে, বলছে অ্যামাউন্ট অফ অ্যাভারেজ ডেটাস বলে দিয়েছে 1,40,000 টাকা। অ্যাভারেজ ডেটাস বলা আছে 1,40,000 টাকা। বের করতে বলেছে ডেটাস টার্নওভার রেশিও। ডেটাস টার্নওভার রেশিও উইল বি। তাহলে সেক্ষেত্রে আমাকে জানতে হবে ডেটাস টার্নওভার রেশিও ফর্মুলা। আমরা আশা করি আমরা সবাই জানি ডেটাস টার্নওভার রেশিওর ফর্মুলা কি, না ফর্মুলা ডেটাস টার্নওভার রেশিও ডেটাস টার্নওভার রেশিও ইকুয়াল টু ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটাস। তাহলে ডেটাস টার্নওভার রেশিও ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটাস। অঙ্কর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ ডেটাসটা আমার দেওয়া আছে, তাহলে একটা সমস্যা মিটলো। তাহলে অ্যাভারেজ ডেটাসের জায়গায় আমরা অবশ্যই বসিয়ে দিতে পারি 1,40,000। ঠিক আছে, তাহলে আমার প্রয়োজন আছে কি, এখন আমার এখন প্রয়োজন আছে ক্রেডিট সেলসটা আমার কত, সেটা আমরা এক্ষুনি বার করে ফেলবো। কিভাবে, সহজ উপায়, টোটাল সেলস দেওয়া আছে, ক্যাশ সেলস দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি ক্রেডিট সেলস বার করতে পারবো। টোটাল সেলস থেকে যেই মুহূর্তে আমি ক্যাশ সেলসকে বার দিয়ে দিতে পারবো, তাহলে আমার কি বেরিয়ে আসবে, ক্রেডিট সেলস। ঠিক তো, তাহলে আমরা ক্রেডিট সেলসটাকে বার করে নিই এখানে। তাহলে ক্রেডিট সেলস সমান সমান কি হবে, ক্রেডিট সেলস সমান সমান কি হবে, টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস। আচ্ছা, খাতায় কিন্তু এত ডিটেলসে লিখে করার দরকার নেই, এটা যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য কিন্তু আমি এত ডিটেলসে দেখাচ্ছি। কারণ খাতায় যেটা রাফ ওয়ার্ক হবে, খাতায় তো আর হবে না, কোশ্চেন পেপারে হবে, সেক্ষেত্রে আমাকে ঠিকটাই করতে হবে, আমার ওএমআর শিটে মার্কটাই করতে হবে।
সেজন্য খাতা কেউ দেখতে আসবে না। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, এই টেকনিকটা ইউজ করে অঙ্কটা করতে হবে, শর্টে লিখেও করা যাবে। আমি এখানে ডিটেলসে করিয়ে দিচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তাহলে ক্রেডিট সেলস ইকুয়াল টু কী হচ্ছে, টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস। টোটাল সেলসটা আমার কত ছিল ওখানে, 6 লাখ টাকা। আর ক্যাশ সেলসটা কত ছিল আমার, 40,000 টাকা। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, 5,60,000 টাকা। তাহলে এই 5,60,000 টাকাটা আমার কি বেরোলো, 5,60,000 টাকাটা আমার বেরিয়ে গেল ক্রেডিট সেলস। এই 5,60,000 টাকা বেরিয়ে গেল আমার ক্রেডিট সেলস। তাহলে এখানে আমি ক্রেডিট সেলসের জায়গায় বসিয়ে দিই 5,60,000 টাকা, এখানে বসিয়ে দিলাম 5,60,000 টাকা। তাহলে এটা যদি কাটি তাহলে 4 টাইমস। তাহলে এখানে আমার কটা অপশান ছিল, 4টে অপশান ছিল। তাহলে আমাদের কোন অপশানটা ঠিক, আমাদের অপশান ঠিক হচ্ছে বিয়েরটা, 4 টাইমস। আশা করি বুঝতে পেরেছ। এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে একটু প্র্যাকটিস করে যেতে হবে। আচ্ছা, এখানে তাহলে ভিডিওটা স্টপ করছি। আশা করি সবার বাংলা ইংলিশ পরীক্ষা হয়ে গেছে, ভালো হয়েছে। ইকোনমিক্স পরীক্ষা আজকের আছে, যাদের ইকোনমিক্স সাবজেক্ট আছে আশা করি ভালো হবে। অ্যাকাউন্টসের যে ভিডিওটা করলাম, ভিডিওটা একটু হয়তো লং টাইমের ভিডিও হয়ে গেছে বা লং টাইমের ভিডিও হবে, কারণ ম্যাথস নিয়ে তো আলোচনা, সেগুলো সলভ করে দেখানো। ভিডিওটা একটু লং টাইম হবে। সবাই ভিডিওটা একটু ভালো করে দেখো, ভিডিওটা স্কিপ করে যেও না, ভিডিওটা ভালো করে দেখো। যদি সময় কম থাকে তাহলে সেক্ষেত্রে একটু স্পিড বাড়িয়ে দেখো, কিন্তু ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা যদি দেখো, এখানে যে আমি অঙ্কগুলো করে দিয়েছি, এই ধরনের অঙ্ক কিন্তু এবছর আসবে। যেমনভাবে পড়াশোনা এমনি নিজেদের পড়া যেটা আছে, যেগুলো এতদিন করেছো সেটা যেমন করবে, এই ভিডিওটাও দেখো। আশা করছি ভিডিওটা দেখে তোমরা উপকৃত হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, আর একটা কথা আমার বলার, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো। তাহলে সেক্ষেত্রে পরবর্তী যে সমস্ত ভিডিও যাবে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। খুব সুবিধা হবে সেক্ষেত্রে তোমাদের আমার সঙ্গে অ্যাক্সেস করা বা আমার ভিডিওগুলো দেখার। ভিডিওগুলো দেখো। বেস্ট অফ লাক অ্যাকাউন্টস পরীক্ষা। আশা করি তোমাদের সবার ভালো হবে। আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করলাম।